স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, আছেন ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সৈয়দ আব্দুল্লাহ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে বাংলা ভিশনের বার্তা কক্ষে আছেন নিউজ এডিটর বেনজির আহমেদ। আপনার কাছে জেনে নিব দিনের সবশেষ খবরগুলো। তাইমুর, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা আলোচিত খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। তাইমুর, মঙ্গলবার বিশ্বের সহ বাংলাদেশের মতো সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের আয়োজন করে গুম খুম নির্যাতনের পরিবারের যে সংগঠন মায়ের ডাক, এই সংগঠনে বিএনপি, জামায়াত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ অংশ নেয়। এবং এই বৈঠক বা গণজমায়েত থেকে যে বিষয়টি উঠে এসেছে তা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যাকারীর দায়ে শেখ হাসিনাকে বিচারের দাবি করেছেন, তাকে ফাঁসির দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একই সাথে সমাবেশে গণজমায়েতে অংশ নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সীমান্তে হত্যা করে কখনো ভয় দেখানো যাবে না। আবুল হাসনাত, সমন্বয়কারী যে বৈষম্য বিরোধী, সে আপনার গণজমায়েতে অংশ নেয় এবং তিনি বলেছেন যারা গণহত্যার সাথে জড়িত, অর্থাৎ যারা পালিয়ে গেছে এবং পালাতে যাদের সহযোগিতা যারা করেছে তাদেরকেও খুঁজে বের করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এদিকে বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, গুম খুন এবং নির্যাতনের দায়ে কারণে পুলিশ বাহিনী বিতর্কিত হয়েছে বিভিন্ন কর্মকাণ্ডে। বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় পুলিশের যে ভূমিকা ছিল এই নিয়ে বিভিন্ন সমালোচনা দেখা দিয়েছে। তাই পুলিশ বাহিনীকে ঢেলে সাজাতে হবে, অর্থাৎ সংস্কার করতে হবে। বিএনপির পক্ষ থেকে পুলিশ সংস্কার একটি কমিশন গঠন করা হয়েছে এবং যেখানে 6 সদস্যের। মেজর হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেছেন, র্যাবের কর্মকাণ্ডের যেই সমালোচনা করে তিনি বলেছেন তিনি র্যাব বিলুপ্তির সুপারিশও করেছেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে ক্ষমতায় গেলে বিএনপি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, কোনো বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো যাবে না, জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে। মঙ্গলবার কুমিল্লায় বিএনপির এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। অন্যদিকে তাইমুর রহমান, আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, মঙ্গলবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন প্রতিবাদ মিছিল করেছে এবং বিক্ষোভ করেছে। তারা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পদযাত্রা কর্মসূচি পালন করে, তবে 2 থেকে 3 কিলোমিটার আগেই কিন্তু ভারতের পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয় এবং প্রতিনিধির মাধ্যমে হাইকমিশন কাছে তারা যে প্রতিবাদ লিপি বা স্মারকলিপি দিয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতনের বন্ধের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে আজ আগরতলামুখী লং মার্চ বা পদযাত্রার যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ বিএনপির 3টি সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল আগরতলা এই কর্মসূচি। আপনি জানেন গত 2 ডিসেম্বর আগরতলা ত্রিপুরায় যে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছিল হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন, এই নিয়ে ব্যাপক আলোচনা চলছিল। আর প্রতিবাদ জানিয়ে বিএনপির আজ এই লং মার্চ কর্মসূচি পালিত হবে। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে এ পর্যন্ত গত 5 আগস্ট থেকে 22 অক্টোবর পর্যন্ত মোট 88টি মামলা হয়েছে এবং 70 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেছেন, এই সংখ্যালঘুদের উপর হামলার সাথে যারা জড়িত তাদের ছাড় দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তাইমুর, এই ছিল আমার কাছে আজকের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলাদেশের নিউজ এডিটর বেনজির আহমেদ। স্টুডিও আলোচনা শুরু করব ফ্রিল্যান্স ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সৈয়দ আব্দুল্লাহ। আপনি তো 5 আগস্টের পর থেকে পুরো ঘটনার প্রভাব বিশেষ করে নজর রাখছেন। এই যে আলোচনা শুরু করব নয়াদিল্লিতে আজকে বাংলাদেশ হাইকমিশনের অভিমুখে মিছিল, স্মারকলিপি দেয়া, মূলত আরএসএস এর উদ্যোগে পুরো কর্মসূচিটা, এবং ব্যানারটা ছিল সিভিল সোসাইটি অফ দিল্লির ব্যানার এই কর্মসূচি। এই যে ভারতের, এবং সেখানে আবার একই কথা বলা হয়েছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন ব্লা ব্লা ব্লা, ভারতের লাগাতার এই অপপ্রচার বন্ধ হবে কবে? সবার আগে বোঝা উচিত ভারত অপপ্রচার কেন চালায়, এবং অনেকে দেখি সারপ্রাইজড হয় যে ভারত কেন অপপ্রচার চালাচ্ছে। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি তারা অপপ্রচার চালাবে, এটাই স্বাভাবিক। এটা কেন স্বাভাবিক? বাংলাদেশকে ভারত আসলে কোন চোখে দেখতো? শেখ হাসিনার বাংলাদেশকে ভারত তাদের অঘোষিত 29তম রাজ্য হিসেবে দেখতো।
এবং ব্যবসায়ী সম্পর্ক থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশ থেকে যে পরিমাণ বেনিফিট ভারত তুলে নিত তা অন্যান্য ভারতের যে রাজ্য আছে সেই জায়গা থেকে তুলে নিতে পারতো না, কারণ সেই রাজ্যগুলোও কিন্তু স্বায়ত্তশাসন আছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এই অঘোষিত থাকা অবস্থায় শেখ হাসিনা তো পুরো দেশ বিক্রি করে দেওয়ার মতো অবস্থা তৈরি করে দিয়েছিল। এখন যে জায়গা থেকে এত 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 প্রিভিলেজ পাওয়া যায় সেই জায়গাটা হঠাৎ করেই হাতছাড়া হয়ে গেছে। ওরা তো উন্মাদের মতো ব্যবহার করবেই। এবং কয়েকটা জিনিস খুব সুস্পষ্টভাবে বলে রাখাটা জরুরি। দেখবেন তাদের ইস্যুটা কি? সংখ্যালঘু নিপীড়ন। আমার কথা, বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন হবে কি হবে না এই সব কি আমরা ইন্ডিয়ার মতো দেশের কাছ থেকে নিব? ইন্ডিয়ার সংখ্যালঘুদের কি অবস্থা? সারা পৃথিবীতে যেসব জায়গায় সংখ্যালঘু নিপীড়ন সবচেয়ে বেশি হয়, একদম ক্যাটাগরিক্যালি ইন্ডিয়ায় সবচেয়ে বেশি হয়। শুধু ইন্ডিয়াতে মুসলমানদের অবস্থা আমি বাকি রাখলাম, শিখদের অবস্থা কি আর তাদের হিসাবও বাকি রাখলাম। ওদের কৃষকরা যারা আছে দেখবেন প্রচন্ড আনস্টেবল একটা দেশ। হরিয়ানা থেকে শুরু করে পাঞ্জাব থেকে শুরু করে এই যে বারবার করে বিক্ষোভটা চলতে থাকে। আপনার আর একটা কথা মনে রাখাটা জরুরি, মণিপুরেই এই যে ঠিক গত বছরেই মণিপুরে যখন বিদ্রোহ হয়, মোদি কয়েক মাস পরে যখন রেসপন্স করে, ওদের যে টেলিগ্রাফটা আছে ইন্ডিয়ান টেলিগ্রাফ, সেটা কিন্তু ওই যে কুমিরের যে অস্ত্র সেটা কিন্তু আলাদাভাবে পোট্রে করেছে একদম প্রথম পেজে। সো এই টাইপ একটা দেশের কাছ থেকে আমরা সংখ্যালঘু নিপীড়নের সবক নিব। 2 নম্বর পয়েন্ট যেটা, সংখ্যালঘু নিপীড়নের এই ব্যাপারটা যেভাবে তারা পোট্রে করছে এটা মোটা দাগে একটা ডিসইনফরমেশন। ডিসইনফরমেশন কেন বলছে কয়েকটা উদাহরণ দেওয়াটা জরুরি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে আছে আমাদের ওই যে রিয়া গোপ, ছোট্ট একটা মেয়ে, 5 আগস্টের আগে শেখ হাসিনার পুলিশের দ্বারা গুলির মাধ্যমে সে কিন্তু মারা যায় ঘরের ভেতরে থাকা অবস্থায়। দেখেন 5 আগস্টের পরে সংখ্যালঘুরা শাহবাগে যখন তারা জমায়েতটা করে যেসব ছবি নিয়ে তারা দাঁড়িয়েছিল সেই ছবিতে রিয়া গোপের ছবিটাও ছিল। এখন প্রশ্নটা হলো রিয়া গোপকে তাহলে কোন হিসেবে পোট্রে করা হচ্ছে? সে তো শেখ হাসিনার পুলিশের দ্বারা মারা গেছে, কিন্তু তাকে দেখানো হচ্ছে 5 আগস্টের পরে সংখ্যালঘু নিপীড়নে সে মারা গেছে। শুধু এটাই না, কয়েকটা জায়গায় সুস্পষ্ট ব্যাপার আছে যে আওয়ামী লীগের নেতা হিন্দু ধর্মে হতে পারে, কিন্তু ওই আওয়ামী লীগের নেতা যে মুহূর্তে গুলি করছে, বন্দুক দিয়ে ডিরেক্ট গুলি করে মানুষ মারছে, 5 আগস্টের পরে সে কি সংখ্যালঘু হয়ে যায়? যদি এইটাই হয়, আরো একটা উদাহরণ দিই, 2023 সালে আপনাদের মনে থাকার কথা, ওই হারুনের ভাতের হোটেল নামে যে আমরা আখ্যায়িত করতাম, তার আগে বিএনপি নেতা ছিলেন ওই যে গয়েশ্বর রয় এবং তার পুত্রবধূ যে আছেন নিপুণ রয়, তাদেরকে যখন রাস্তার পর পিটিয়ে রক্তাক্ত করা হলো, এইটা কোন উদ্দেশ্যে করা হয়েছিল? সে কি সংখ্যালঘু এই কারণে, নাকি বিএনপির নেতা ছিল এই কারণে? মানে কোন ক্যাপাসিটিতে হচ্ছে এই ব্যাপারটা বুঝতে পারাটা অত্যন্ত জরুরি। এখন আওয়ামী লীগের কোন নেতা, সে হতে পারে হিন্দু, সে যদি এই ধরনের নিপীড়ন চালায়, পরবর্তীতে যখন জনগণ তাকে প্রতিরোধ করবে, এটাকে কি আপনি সংখ্যালঘু বলবেন নাকি এসেনশিয়ালি সে আওয়ামী লীগ ছিল এই কারণে ধরবেন? কাজেই এই ব্যাপারগুলো ক্যাটাগরিক্যালি দেখায় দেওয়া উচিত। এবং তারা যে ডিসইনফরমেশন ছড়াবে এইটার জন্য আমাদের তাদের ওই ডিসইনফরমেশনকে ডিবাং করে দেখিয়ে দেওয়া দরকার যে এই তথ্যগুলা সঠিক না। আবার আসছি আপনার কাছে, সৈয়দ ইমরান সালে প্রিন্স, এই যে সংখ্যালঘু নিয়ে অপতথ্য অপপ্রচার, আজকে প্রেস সচিব একটি ব্রিফিংয়ে জানিয়েছেন যে আগস্টের পর থেকে 22 অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের টার্গেট করে সহিংসতার ঘটনায় 88 মামলায় গ্রেফতার 70 জন। এবং সৈয়দ আব্দুল্লাহ যেটি বলছিলেন যে একেবারে আক্রোশের শিকার রাজনৈতিক একটি ঘটনাকে এখানে সংখ্যালঘু হিসেবে সেই সাথে যুক্ত করতে চাই, এমন বাস্তবতায় আপনাদের বিএনপি আগামীকাল, আজকে যেদিন কথা বলছে সেদিন আরেকটি লং মার্চ কর্মসূচি আছে। বিএনপি আসলে কি বার্তা দিতে চায় দেশবাসীকে এবং ভারতকে? দেখুন, বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমাদের এই জাতীয়তাবাদী দল, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের স্বার্থ রক্ষার ব্যাপারে আমরা জিরো টলারেন্সে, মানে এটাকে আপোষহীনভাবেই আমরা এটা দেখি। এখন বাংলাদেশের স্বার্থ হানিকর এমন কোনো ঘটনা শুধু ভারত না, অন্য কোনো দেশও যদি করে বা ঘটায় তখনও কিন্তু সেটার প্রতিবাদ বিএনপি করতে কুণ্ঠাবোধ করে না। এখন আপনারা জানেন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এখন এই আমরা স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণ ভারতের সাথে বন্ধুত্ব চায়, আমরা ভারতের কাছ থেকে সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা করি, কিন্তু ভারত কখনোই বাংলাদেশের সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণ করে নাই, বরঞ্চ সব সময়ই ভারত তার স্বার্থ উদ্ধারের জন্য এখানে কি আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। এবং বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন মনে হয় যে তারা মানে স্বর্গরাজ্য হয়তো হাতে পায়, এবং সেখানে আওয়ামী লীগের মাধ্যমে তারা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তারের একটা চেষ্টা চালায়, এবং সেখানে এমন এমন
কিছু ঘটনা ঘটায় বা এমন কিছু কথা তারা বলে, মনে হয় যে বাংলাদেশ তাদের একটা আশ্রিত রাজ্য, কিন্তু সেটা কখনোই নয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। রক্তে কেনা আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতাকে কেউ বিকিয়েও দিতে পারবে না, কেউ বিপন্ন করতে পারবে না। এই ব্যাপারে আমরা বাংলাদেশের জনগণ অবশ্যই মাথা উঁচু করে আমরা দাঁড়াবো। বাংলাদেশের মানুষ আজকে বিজয়ের মাস ডিসেম্বর, এই ডিসেম্বরে আমরা বলতে চাই যে এই দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে অন্য কোনো দেশের চোখ রাঙানি দেখার জন্য নয়, অন্য কোনো দেশের আধিপত্য বিস্তার বাংলাদেশে করতে দেওয়ার জন্য নয়। অবশ্যই বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। আপনি বলেছেন যে আগামীকাল আমাদের কর্মসূচি, এটা আমাদের নয়, এটা বিএনপির ঠিক নয়, এটা বিএনপির সংগঠনের 3টি অঙ্গ সংগঠন, তারা একটি স্বাধীন অঙ্গ সংগঠন। তারা সেখানে আপনার এই যে আপনার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচি এবং পতাকা অবমাননা হয়েছে। এর আগেও এই 3টি সংগঠন আপনার ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিয়েছে এবং আমরা আমাদের প্রতিবাদ কিন্তু অব্যাহত রেখেছি। আমরা মনে করি ভারত যেটি করছে সেটা কখনোই সুপ্রতিবেশী তো সুলভ তো নয়ই, বন্ধুত্বপূর্ণ আচরণ নয়। আজকে দেখলাম তাদের ক্ষমতাসীন দল বিজেপির মানে উনি কি বিধায়ক নাকি বিজেপির মানে দায়িত্বে আছেন শুভেন্দু, তিনি যে একটা বক্তব্য রাখলেন, ওনাদের তো থলের বিড়াল বের হয়ে গেছে। ওনাদের এই ইয়েটা মানে কি বলে, তাদের যে কনসার্ন, তাদের যে উদ্বেগ তারা যে প্রকাশ করছে, এইটা বাংলাদেশের হিন্দুদের জন্য কিন্তু উদ্বেগ নয়, তাদের উদ্বেগটা হচ্ছে শেখ হাসিনার জন্য। ভারত কখনোই বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় না, তারা বন্ধুত্ব করে শেখ হাসিনার সাথে, শেখ পরিবারের সাথে, আওয়ামী লীগের সাথে। কারণ শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগ বাংলাদেশে ভারতীয় আধিপত্য বিস্তারের এখানে একটা শিখণ্ডী হিসাবে, এখানে একটা হিসাবে এখানে কাজ করে। সে কারণে দেখেছেন যে আজকে তারা বলে ফেলেছে যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তী সরকার অবৈধ, এবং বাংলাদেশে যে কি বলে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ব্যাক করবে, বাংলাদেশ নাকি তাকে স্যালুট দিয়ে রিসিভ করতে হবে। এই যে একটা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, এবং এইটা বাংলাদেশ সরকারকে অবশ্যই এটা স্ট্রংলি কন্ডেম করা উচিত। আমরা যে এতদিন বলে আসছি, কিংবা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনার যে পতন, সেই পতনকে মানে ভারত মেনে নিতে পারে নাই। তাদের বডি ল্যাঙ্গুয়েজে এতদিন কিন্তু আমরা সেটা প্রকাশ দেখতে পাচ্ছিলাম, কিন্তু এবার তারা সব কিছু খোলাসা মানে মানে পর্দা সরিয়ে তারা বলেছে বিজেপিকে, ভারতের সরকারি দল, এখন ভারতের সরকার বলছে শেখ হাসিনাকে তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই ট্রিট করছে, অথচ তার যে সরকারি দল, সেই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বলছেন শেখ হাসিনাকে তারা প্রধানমন্ত্রী হিসাবে মানে জানেন বা মানে বিশ্বাস করেন, উনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ল্যান্ড করবে, বাংলাদেশ তাকে স্যালুট করবে, এবং অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে অবৈধ। এইটা হলো বাংলাদেশের রাষ্ট্রবিরোধী বক্তব্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার আরেকটি চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সর্বস্তরের জনগণকে, দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছে। সৈয়দ আব্দুল, এই যে ভারতের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, মন্তব্য সাথে একটু যুক্ত করতে চাই। আপনার নজরের মধ্যে নিশ্চয়ই এসেছে, বাংলাদেশে বেশ গুরুত্ব দিয়ে প্রচার করেছে একটি খবর আছে, ফরিদপুরে ভারতে পাসপোর্ট কেড়ে নিয়ে হিন্দু নির্যাতন, অর্থাৎ যারাই ঢুকছে তাদের কাছ থেকে প্রথমে পাসপোর্ট কেড়ে নেওয়া হচ্ছে, এরপর হিন্দু নির্যাতনে নানা বক্তব্য অন ক্যামেরায় রেকর্ড করা হচ্ছে এবং বলা হচ্ছে যদি এইসব বক্তব্য না দেন আপনার পাসপোর্ট আর ফেরত দেওয়া হবে না। পরে অনেকটা বাধ্য হয়ে তারা নানা ধরনের এই যে হিন্দু নিপীড়নের শিকার হতে হচ্ছে, এই ধরনের, অর্থাৎ এই যে কল্পকাহিনী জুড়ে দেওয়া, এই পুরো বিষয়টি নিয়ে যদি কল্পকাহিনী জুড়ে দেওয়া, এর ভিতরে কয়েকটা সুস্পষ্ট উদাহরণ ভারতের মিডিয়ার দিকেও যদি আমরা তাকাই, 42টা মিডিয়া আছে যারা ক্রমাগত একেবারে স্টেট এজেন্সির মতো তারা ডিসইনফরমেশন ছড়াচ্ছে এবং জাতিগত ঘৃণা কিন্তু তারা ছড়াচ্ছে। এই জাতিগত ঘৃণা তারা কেন ছড়ায়? তারা চায় যে বাংলাদেশে একটা দাঙ্গা লাগুক, কারণ এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী পক্ষগুলোর ভেতরে যে মানে অবশ্যম্ভাবী একটা ঐক্য আছে, সেই ঐক্যটাকে যদি বিনষ্ট করতে পারে তখনই শুধুমাত্র তাদের পারপাসটা সার্ভ করতে পারে।
এই জন্য এই জায়গায় দেখেন অনেক হিন্দু, ঢাকায় তো আমার অনেক ফ্রেন্ডরা আছে, অনেক সাংবাদিক কুশলভরা আছে, তারা দেখলাম যে ওই যে ইন্ডিয়ান মিডিয়ার বিভিন্ন নিউজকে নিয়ে তারা নিজেরাই ট্রল করছে। তারা বলছে নারীরা নাকি সিঁদুর নিয়ে বাইরে যেতে পারছে না, তারা নানা টাইপ অপপ্রচার চালাচ্ছে। এবং যে ঘটনাটা বললেন, ইন্ডিয়া এই কাজটা ক্রমাগত করেই যাবে, করে যাবে এই কারণে, কারণ তারা প্রত্যেকটা সময় চায় যে বাংলাদেশকে আনস্টেবল করার প্ল্যান কি কি। দেখেন তাদের হাতে প্রথম যে ট্রাম্প কার্ডটা আছে সেটা হলো এই জায়গায় যদি সংখ্যালঘু নিপীড়নটা তারা দেখাতে পারে এবং প্রুভ করতে পারে, এইটার বেসিসেই তারা অনেক কথা বলতে পারবে। এবং একটা মজার ইনফরমেশন দেখেছেন, আওয়ামী লীগের বয়ান এবং ভারত যা প্রচার করতে চাচ্ছে, দুইটা বয়ান একেবারে মিলেমিশে সোনায় সোহাগা হয়ে গেছে। এর মিনিংটা হলো তাদের যে পারপাস এবং যে জায়গা থেকে এই কাজটা করা হচ্ছে, একই জায়গা থেকে এই কাজটা করা হচ্ছে, এবং এই কাজটা সামনের দিন আরো বাড়বে। মানুষকে নিপীড়নের চিত্র ভারতের মিডিয়াতে আমি দেখলাম, হাস্যকর ভাবে একজন মানুষকে ব্যান্ডেজ পেঁচিয়ে নিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং বোঝাই যাচ্ছে এটা একটা নাটক। অবশ্য বাংলাদেশের যে এই পতিত স্বৈরাচারের যে প্রধানমন্ত্রী ছিল, তার চেয়ে তো বড় নাটক বাজার কেউ হতে পারে না। উনি যেহেতু ভারতে গেছেন, মনে হয় কিছু ইন্টারনাল ট্রেনিং এর ব্যবস্থা চলছে কিভাবে নাটক প্রদর্শন করা যায়। আর একটা ব্যাপার হলো এই যে পাসপোর্টের ইস্যু, ভারত দেখবেন কয়েকটা জায়গায় মানে তারা মনে করছে তারা খুব স্মার্টলি খেলছে, কিন্তু তাদের যে ভুলটা হচ্ছে, তারা কিন্তু দেশের জনগণকে ভারতের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। ভারতের সবচেয়ে বড় প্রবলেমটা কি দেখেন, পৃথিবীর অনেক দেশ আছে, এক সরকার যাবে আর এক সরকার আসবে, একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্কটা হয় হলো কূটনৈতিক সম্পর্ক। কিন্তু ভারত কি করেছে, তাদের এন্টায়ার সম্পর্কটাকে আওয়ামী লীগের মানে সবগুলা ডিমকে এক ঝুড়িতে তুলে দিয়েছে, একটা দলের সাথে, মানে দেশের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এবং এইটার কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, আদানির চুক্তিটা নিয়ে আমি একটু স্পেসিফিক্যালি কথা বলতে চাই। আদানির সাথে যে চুক্তিটা করা হয়েছে, এর কারণটা কি? শেখ হাসিনার যেমন ক্যাশিয়ার ছিল এস আলম, ওই সাইডে নরেন্দ্র মোদীর ক্যাশিয়ার ছিল আদানি। আদানির ব্যবসা আজ থেকে 10 বছর আগে যদি দেখেন আর বর্তমান টাইমের গ্রোথ যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন কোন আশীর্বাদে আদানি এত দূর চলে আসলো। এবং ইলেকশনের আগাগ দিয়ে শেখ হাসিনা যে পরিমাণ ফান্ডিং করতো, এই আমাদের আদানির বিদ্যুৎ কেন্দ্রের কথাই যদি বলেন, 96,000 কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি চার্জ বাবদ রেখেছে। এবং এই যে দায় মুক্তি দিয়ে 25 বছরের জন্য যে চুক্তিটা করেছে, দেশ বিক্রি করে মানুষ কিভাবে? এই যে এইভাবেই দেশটা বিক্রি করে তারা। এবং ভারত এখন কি করবে? সংখ্যালঘু নিপীড়ন দেখাবে, ইউনূস সরকারকে আনস্টেবল করার চেষ্টা করবে। কিন্তু আমার কাছে যেটা দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি মনে প্রাণে, দেশের সবাই যদি আমরা এক থাকি, তাহলে এই চক্রান্তে তারা কখনোই সাকসেসফুল হবে না। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা একটু টেনেছিলেন প্রথমে, আমি ওই ব্যাপারটাকে আরেকটু সাবস্টেনশিয়েট করার তাগিদ অনুভব করছি। নরেন্দ্র মোদী বা বিজেপি অথবা ইন্ডিয়া এখন যে কাজগুলো করছে, এই কাজগুলোর দ্বারা ক্ষতি যদি হয়, সেটা কিন্তু আমাদের দেশের সংখ্যালঘুদের হচ্ছে। কারণ তারা যে প্লটটা তৈরি করছে, ওই যে চট্টগ্রামের আইনজীবী হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা যে কাজটা করছে, এতে জাতির বৃহত্তর একটা অংশের কাছে মনে হবে হিন্দুরা কি খারাপ কিনা, কিন্তু আসলে কিন্তু তা না। মানে আমাদের দেশের হিন্দুদের বরং আমি অনুরোধ করব, তারা যাতে এই অপপ্রচারগুলোর বিরুদ্ধে সরাসরি স্ট্যান্ড নেয়। কয়েকজন হিন্দু সাংবাদিককে আমি দেখেছি সরাসরি স্ট্যান্ড নিয়েছে। আর কলকাতায় এত কথা বলে না। এই মমতা ব্যানার্জি সেদিন বলছে যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার। তবে একটা ব্যাপার খুব সচেতনভাবে তারা বোধহয় ভুলে গেছে, লাস্টের বার যখন পশ্চিম বাংলার ইলেকশন হলো, মমতা যখন জিতে আসলো, তার আগে তার প্ররোচনায় তাদের এন্টায়ার কালচারাল টিম একটা গান প্রকাশ করেছিল। সেই গানটা বহু ভাইরাল হয়েছিল, যে নিজেদের মনে নিজেদের গান। এবং ওই গানে স্পেসিফিক্যালি তারা দেখাচ্ছে ভারত কিভাবে এককেন্দ্রিক সরকার হয়ে যাচ্ছে, ভারত কিভাবে সংখ্যালঘু নিপীড়ন চালাচ্ছে। তার মানে এই যে বাংলায় যতগুলো অপপ্রচার চালাচ্ছে, মমতার ইলেকশন সামনে আসলে মমতা নিজেই শুভেন্দু এবং বিজেপির এই অপকর্মগুলা সামনে নিয়ে আসবে। তখন কিন্তু আমরা দেখে ঠিকই হাসবো যে মমতা তুমি আজকে কি বলছো আর তোমার ইলেকশনের আগে কি বলবা। সো এই ব্যাপারগুলোকে ক্যাটাগরিক্যালি আমাদের দেখার দরকার আছে। এবং আমাদের যেমন প্রতিবাদ করার জায়গাটা আছে, আর একটা ব্যাপার সরকারিভাবেও আমাদের যেটা উচিত, বাইরের দেশের, ওয়েস্টের বিভিন্ন দেশের এবং ইভেন ইন্ডিয়ারও তাদের সাংবাদিক যারা আছে, অবশ্যই যাদের স্যানিটি আছে, ইনস্যানিটিওয়ালা কিছু সাংবাদিক আমি পশ্চিম বাংলার কিছু সাংবাদিকদের দেখি, তাদেরকে তো আমি সাংবাদিক হিসেবে বলতে পারি না।
তবে যাদের স্যানিটি আছে তাদেরকে ইনভাইট করা যাক, দেশের বিভিন্ন জায়গায় তারা নিজেরাই ঘুরে ঘুরে দেখুক, এবং এই সহযোগিতার দ্বারটা যদি উন্মোচন করা হয় তাহলে আমার মনে হয় ভালো একটা বার্তা যাবে। সেটার কিন্তু একটা চমৎকার উদ্যোগ ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে দেখিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কিন্তু অনেক রাষ্ট্রদূত, ইতিপূর্বে বাংলাদেশে কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই, তারা কিন্তু একযোগে এসেছিল, 19 জন এসেছিল, বৈঠক করেছে, ইউনূস সাহেব তাদেরকে দেশ দেখতে বলেছেন, এবং আমার মনে হয় এই মেসেজগুলো দেওয়াটা জরুরি। আর মুখ দিয়ে আমরা যাই বলি না কেন, একটা ব্যাপারে আমাদের মনে হয় একটু ঘাটতি আছে, সেলফ অ্যাসেসমেন্টটাও করাটা জরুরি। মানে ইংলিশ গণমাধ্যম যেটা আছে আমাদের দেশের, এই জায়গাটাই স্ট্রং করাটা জরুরি, কারণ বহির্বিশ্বের কাছে যখন কোনো বার্তাটা যায় এইটা জরুরি। এবং আমাদের লিটারেচার এবং টেক্সট তৈরির ক্ষেত্রে দেখেন একাডেমিক্যালিও কাউন্টার করার দরকার হয়। আমাদের বাংলাদেশের বহু কৃতি সন্তান আছে যারা বিশ্বের বিভিন্ন দেশে প্রফেসর হিসেবে আছেন, বিভিন্ন এক্সপার্ট হিসেবে আছেন, তাদেরকে ইউজ করে আমাদের এই গণ অভ্যুত্থানকে আমাদের ন্যারেটিভে এস্টাবলিশ করে দেওয়ার কিন্তু একাডেমিক কাজটা তাদের করতে হবে। সো কালেকটিভলি যদি এই কাজগুলো করা যায়, ইন্ডিয়া প্রোপাগান্ডা কত ছড়াবে? ইন্ডিয়ার প্রোপাগান্ডায় মনে হয় খুব একটা কাজ হবে না। তার কারণ কি জানেন? এন্টায়ার সাউথ এশিয়ায় ইন্ডিয়ার বন্ধু রাষ্ট্র কে আছে? নেপাল সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র না? মানে একটা সময় সাংবিধানিকভাবে হিন্দু রাষ্ট্র ছিল, ভারতও কিন্তু সাংবিধানিকভাবে কখনোই হিন্দু রাষ্ট্র ছিল না। যদি ধর্মের জন্যই কেউ না দেখতে পারতো, আমার প্রশ্নটা হলো নেপালের মানুষ কেন ইন্ডিয়াকে দেখতে পারে না? শ্রীলঙ্কার মানুষ কেন ইন্ডিয়াকে দেখতে পারে না? যে মালদ্বীপকে দীর্ঘদিন করায়ত্তে রেখেছিল, মালদ্বীপ কেন ইন্ডিয়া বিরোধী হয়ে গেল? মানে তার আশেপাশে একটা রাষ্ট্র কেন তাদেরকে দেখতে পারছে না? তার মানে এইটা যে তাদের দাদাগিরি, এটা কালেকটিভলি এস্টাবলিশ করে দেখে দেওয়াটা অত্যন্ত জরুরি। সৈয়দ ইমরান সালেহ, যে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই আমরা দেখলাম গতকালকে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়ে গেল। মানে কি বলবো, আস্থার ঘাটতি কি দূর হবে কিনা বা দূর হওয়াটা দরকার? আমরা তো আমি তো আগেই বলেছি, বিএনপি আমরা এই অঞ্চলের শান্তি চাই, শৃঙ্খলা চাই, এবং এই অঞ্চলের সকল রাষ্ট্র যেন সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশের মধ্য দিয়ে অবস্থান করতে পারে। অমীমাংসিত যে সকল সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমস্যার বাইলেটারাল টকের মধ্য দিয়ে যেন হতে পারে, বা সার্কের মধ্য দিয়ে যেন সমস্যার সমাধান হতে পারে, সেটা বিএনপি চায়। এখন আমরা দেখেছি গতকালকে ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন, এবং তিনি দুই দেশের পররাষ্ট্র সচিবদের বৈঠকও দেখেছি, তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, এবং আমাদের তরফ থেকে প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা, তারাও কিন্তু খুব স্ট্রংলি এই কথাগুলো বলেছেন। তো আমরা আশা করি ভারত তার ভুল বুঝতে পারবে, এবং বাংলাদেশের যে বাস্তবতা, এই যে ছাত্রগণ অভ্যুত্থানে যে হাজার হাজার ছাত্র তরুণ জনতার যে লাশ হাসিনা ফেলে গেল, গণহত্যা করলো, সে যে আসলে একটা গণশত্রুতে পরিণত হয়েছে শেখ হাসিনা, এই জিনিসটা ভারতকে বুঝতে হবে। ভারতকে এইটা স্বীকৃতি দিতে হবে যে বাংলাদেশের এই ছাত্র জনতার গণবিপ্লব, বাংলাদেশ যে আজকে মানে প্রকৃত অর্থেই স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, এবং সেখানে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করতে যাচ্ছি। দেশের মানুষের আমরা যে মানে মৌলিক চাহিদা যেগুলো আছে সেগুলো পূরণ করার ক্ষেত্রে আমরা সকলে ঐক্যমত্য সৃষ্টি করেছি, এবং সেটা ভারতকে স্বীকৃতি দিতে হবে, বলতে হবে, তাহলেই কিন্তু এইটার সমাধান হবে। দুদেশের এই সম্পর্কটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার ক্ষেত্রে শেখ হাসিনা কি একটি বড় অন্তরায়? আমি তো মনে করি তাই। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, ভারত যতদিন শেখ হাসিনা প্রীতি থেকে না সরে আসবে ততদিন ভারত এই স্বাভাবিক হতে পারবে কিনা আমার জানা নেই। এই যে কিছুক্ষণ আগে আমরা শুনছিলাম ভারতের যে বিজেপির শুভেন্দুর যে বক্তব্য, মমতার যে বক্তব্য, মমতা তো ইউটার্ন নিয়েছে। আগে তার বক্তব্য কি, এখন তার বক্তব্য কি? নিজের বক্তব্য দিয়ে নিজেকে খণ্ডন করে দেওয়া যায়। তো আজকে এই কথাগুলো বলছে। আজকে দেখেন ভারত জুড়ে বাংলাদেশ বিরোধী যে অপপ্রচার শুরু হয়েছে, ভারতের সাংবাদিকরা বলছিলেন, আমরা দেখেছি, এটা কি সাংবাদিকতা? আপনারাও তো টেলিভিশনে টক শো করেন, আপনারাও বিভিন্ন শো করেন, তারা যেভাবে লাফালাফি করে, যে বডি ল্যাঙ্গুয়েজ, সরি টু সে, এটা মলম বিক্রি করা যায় না আমাদের যে বিভিন্ন জাহাজে বা গাড়িতে, ওইরকম মলম বিক্রেতাদের মতো জোকারের মতো ওনাদের আচরণ, এগুলো করে মিথ্যা অপপ্রচার প্রতিষ্ঠিত করা যাবে না, মিথ্যা অপপ্রচার প্রতিষ্ঠিত করা যাবে না। আজকে বলা হচ্ছে যে ভারতে আপনার কি বলে আমাদের ভিসা বন্ধ রেখেছে, আপনার মেডিকেল ভিসাও কিন্তু এখন পাওয়া যাচ্ছে না।
আপনার ভারতের পত্রিকাতে নিউজ আসছে যে ভারতের মার্কেট, নিউ মার্কেট, কলকাতার নিউ মার্কেট বা অন্যান্য যে শপিং মলগুলো খালি, রেস্ট হাউসগুলো খালি, তাদের ব্যবসা বাণিজ্যে ধস নেমেছে। তো এইটা তো ক্ষতি তো আমাদের না, ক্ষতি তো তাদেরই হচ্ছে। আজকে এই যে তাদের উগ্র বা বাংলাদেশ বিরোধী যে একটা তৎপরতা শেখ হাসিনার কারণে, আওয়ামী লীগের কারণে, এখান থেকে তারা যদি সরে না আসে, তাহলে আমি মনে করি যে ভারত সারা বিশ্বে নিজেকে ভিলেন হিসাবে প্রতিষ্ঠিত করবে। খুব শিগগিরই কি মানে তারা এই অবস্থান থেকে সরে আসবে বলে মনে হচ্ছে বিএনপি? আমরা তো চাই তারা সরে আসুক। আমরা তো ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সাথে সুপ্রতিবেশীমূলক আচরণ আমরা করছি, তাদের কাছ থেকে সেই আচরণটা আমরা আশা করছি। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। এবং সেটা ভারতকেই কিন্তু এগিয়ে আসতে হবে। বাংলাদেশের মানুষ খুবই উদার, খুবই প্রোগ্রেসিভ, খুবই প্রগতিশীল এবং খুবই আপনার মানে ওপেন মাইন্ডেড, মানে মুক্ত চিন্তার মানুষ। কিন্তু আপনি দেখেন আমাদের এই টেবিলে, টকশোর টেবিলে আমরা কিন্তু খোলা মনে অনেক কথা আলোচনা করতে পারি। ভারতের আপনার টক শোতে যখন যাবেন তখন দেখবেন যে বিদেশের ব্যাপারে, বিদেশি রাষ্ট্রের ব্যাপারে তাদের সবাই কিন্তু এক, এবং তারা কিন্তু খোলা মনে কথা বলতে পারে না। কিন্তু আমরা তো অনেক প্রোগ্রেসিভ, সেই প্রোগ্রেসিভটা শুধু আমরা হলে চলবে না, তাদেরকেও হতে হবে। তাদেরকে আজকে প্রতিক্রিয়াশীল যে মনোভাব ভারতের, যে একটা দাদাগিরি কিংবা এই যে প্রভুত্ব, আধিপত্য সৃষ্টির যে মনোভাব, এখান থেকে তাদেরকে সরে আসতে হবে। এই আলোচনা আবার ফিরছে একটি নির্ধারিত বিরতির পর। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ একটি ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছে বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। সৈয়দ আব্দুল্লাহ, মানবাধিকার দিবস পালিত হলো 10 ডিসেম্বর। নতুন বাস্তবতায় মানবাধিকার নিয়ে উদ্বেগ আসলে কতটা কাটলো? এই মুহূর্তে আমার কাছে মনে হয় এত কুইক যদি মন্তব্য করি যে শেখ হাসিনা পতনের পরের বাংলাদেশে মানবাধিকার নিয়ে কি হবে, আমার কাছে মনে হয় এটা খুব দ্রুত কমেন্ট করা হবে। কিন্তু আমি সেটা না করে যে ব্যাপারে একটু ফোকাস করতে চাই যে মানবাধিকারের কনসেপ্টটা নিয়ে এবং বর্তমান বাস্তবতায় কেন আমাদের এটার পর সবচেয়ে বেশি ফোকাস করাটা জরুরি, সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। শেখ হাসিনা যত অপকর্ম করেছে, এবং তার অপকর্মগুলো মানুষ তো ভোট চুরি এবং অন্যান্য সবকিছু দিয়ে যায় বলে, কিন্তু সবচেয়ে বড় বিভৎস যে কাজ করেছে মানবাধিকার লঙ্ঘন করেছে। এবং এই গুমের ব্যাপারটা কিন্তু ছিল লাতিন আমেরিকার ব্যাপার স্যাপার, কিন্তু বাংলাদেশে ইন পার্টিকুলার বিগত এই 10 বছরকে আমি যদি অন্য টাইম ফ্রেম বাদও দেই, জাস্ট লাস্টের 10 বছরে যে পরিমাণ গুম করা হয়েছে, এর চেয়ে বিভৎস মানবাধিকার লঙ্ঘন আর হতে পারে না। এবং আরেকটা ব্যাপার দেখেন, যাদের পর নিপীড়ন চালানো হতো তাদের আশ্রয়স্থল কোথায় ছিল? আদালত। সেই আদালতও মানবাধিকার লঙ্ঘনের সাথে সরাসরি জড়িত ছিল। আপনি দেখবেন অনেকগুলো রায়, আমি ওই টাইমের জুডিশিয়ারিকে বলি, শেখ হাসিনা অন্তত পক্ষে 2017 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত তার যত অপকর্ম সব জায়েজ করতো কোর্টের মাধ্যমে। কোটার ব্যাপারটাও দেখেন কোর্টের মাধ্যমে কিন্তু জায়েজ করার চেষ্টা করতো। এবং এইটা করতে গিয়ে তার বিচারপতিদেরকে উনি ওই সময় বানিয়ে রেখেছিলেন বিচারপতি লীগ। কাকে জামিন দেওয়া হবে, কাকে জামিন দেওয়া হবে না, এটা একটা টোকেনের মাধ্যমে ডিসাইড করে দেওয়া হতো। আইন মন্ত্রণালয়ের একজন সচিব উনি এই টোকেন পাঠিয়ে দিতেন এবং সেটা তারা অবধারিতভাবে পড়তো। ওই বিচার ব্যবস্থায় তো এবিএম খায়রুল হকের মতো কলঙ্কিত ব্যক্তিও ছিলেন। এবং একটা জিনিস আপনি খেয়াল করে দেখেছেন, যদি লোয়ার জুডিশিয়ারির দিকেও যদি তাকান, কত মানুষ তাদের বাবা মারা গেছে, পরিবারের কেউ মারা গেছে, তারা জানাজাতে যাচ্ছে, তারা কিন্তু পালিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নাই, ডান্ডা বেরি পড়ে তাদেরকে জানাজায় যাওয়া হচ্ছে। এই যে বিএনপির একজন সম্মানিত নেতা এই জায়গায় উপস্থিত হয়েছেন, ঠিক চিন্তা করেন 2022 সালের 10 অক্টোবরে ওই যে গোলাপবাগে যে সমাবেশ হলো, তার আগে তাদের পর কি নিপীড়নগুলো চালানো হয়েছিল? 10 ডিসেম্বর ইলেকশনের আগে 28 অক্টোবর, ওই এই যে গত বছরে 2023 সালে 28 অক্টোবরের আগে যে ক্র্যাকডাউনটা চালানো হলো এবং তার পরবর্তীতে 2 মাস কি নিপীড়নটা চালানো হয়েছে। এমন অনেক নেতা ছিল, তাদের নামে 300 মামলা, 400 মামলা। সবচেয়ে নিপীড়নমূলক কাজ কি করা হয়েছে দেখেন, গুম খুনের এমন একটা পরিবেশ তৈরি করা ছিল যে মানুষ কথা বলতে ভয় পেত। এবং মানবাধিকারের এই জায়গাটাকে আসলে সরকার যেভাবে ভায়োলেট করতে চায়, কিন্তু সেই স্ট্রাকচারটা কিন্তু মানুষের মনস্তত্ত্বেও গেঁথে যায়। মানবাধিকারের ব্যাপারটা কি মানুষ মনে করে সরকারের কাছ থেকে আমাদের প্রাপ্য অধিকার, এই তত্ত্বটাই ভুল। মানুষ হিসেবে আপনি জন্মগ্রহণ করেছেন, এর মানেই হইল মানবাধিকারের প্রাপ্যতা একেবারে সুনিশ্চিত।
মানে মানবাধিকার কেউ আপনাকে দিতে পারে না। আপনি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন মানে মানবাধিকারের মালিক আপনি। সরকার যদি আপনাকে বাধা দেয় ওই ভায়োলেশনের জন্য আপনি প্রতিবাদ করবেন, সরকার শাস্তি পাবে। কিন্তু আমাদের মনস্তত্ত্ব এমন ভাবে গেঁথে গেছে যেন সরকারই আমাদের মানবাধিকারগুলো দিবে। দেখেন ওই সময় আমি সবসময় একটা কথা বলি, আপনার শুধু আইন করা থাকলেই, এখন সংস্কার নিয়ে অনেক চমৎকার কথাবার্তা হয়, যে জায়গাতেই যাবেন শুধু সংস্কার সংস্কার কথাবার্তা শুনবেন। কারো কারো কথা তো শুনলে মনে হয় যে সংবিধান একটা সংস্কার করা হবে, বিভিন্ন কমিশনের সংস্কার রিপোর্ট পাবে আর দেশটা এক ক্লাবে জান্নাতুল ফেরদৌস হয়ে যাবে। এইভাবে হয় না। 18 বছর বয়সের কম যারা, তারা তো শিশু, তাদেরকে গ্রেপ্তার করার সুনির্দিষ্ট নিয়ম আছে, তাদেরকে প্রচলিত জেলখানায় রাখা যায় না, নর্মাল কোর্টে তাদেরকে বিচার করা যায় না, কাস্টডিতে রাখার নিয়ম আছে। আন্দোলনের ভেতরেও মনে আছে এই টাইপ 18 বছরের নিচে শিশুদেরকে এইভাবে গ্রেপ্তার করা হতো, নর্মাল জেলে নেওয়া হতো, কাস্টোডিয়াল টর্চার করা হতো। ঠিক এই আন্দোলনের পরেও, 5 আগস্টের পরেও, এই যে গত এক সপ্তাহ আগে কক্সেস বাজারে তার বাবা যুবলীগ করতো, অবশ্যই সে সন্ত্রাসী ছিল, অস্ত্র মামলার আসামি ছিল, কিন্তু ওই বাবাকে না পেয়ে তার 14 বছরের শিশুকে ওই পুলিশকে আটক করতে পারে? সে এটা কেন করছে? এই মনস্তত্ত্বটা কিন্তু জরুরি। সরকার কি তাকে বলেছে ওই শিশুকে গ্রেপ্তার করতে অস্ত্র মামলায়? না। বিরোধী দল কেউ বলেছে? কিন্তু সে নিজের ওই যে মনস্তাত্ত্বিক দিক যে ছিল, বিগত 16 বছরে তার যা ট্রেনিং হয়েছে, ওখান থেকে তো বের হতে পারেনি। কিন্তু বের হতে পারে নাই। সে এই কাজটা করছে অন্য কাউকে খুশি করার জন্য, এবং এইটার মাধ্যমে তারা মামলা বাণিজ্যটা চালাচ্ছে। এই কারণে মানবাধিকার যদি লঙ্ঘন আটকাতে হয়, শুধু গভর্নমেন্টের ইন্টেনশনটাই জরুরি না। এই জায়গায় ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছে তাদের এন্টায়ার মনস্তত্ত্ব যেভাবে চলেছে সেই জায়গাটা কাউন্সিলিং করার দরকার আছে। এবং একই সাথে মানুষের যে সচেতনতা, মানুষ যদি মনে করে যে মানবাধিকার এটা লঙ্ঘিত হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, না। মানবাধিকার লঙ্ঘনের প্রশ্নটা ক্ষেত্রে আমার কাছে মনে হয় একটা লিটমাস টেস্ট আছে। আপনি যাকে অপছন্দ করেন, আপনি যেটা শুনতে চান না, তার ক্ষেত্রেও যদি মানবাধিকার লঙ্ঘিত হয় সেটার ক্ষেত্রে আপনি প্রতিবাদ করছেন কিনা। মানে আপনি যেটা পছন্দ করেন সেটা যদি আমি বলি, তার জন্য তো আমি কখনো প্যানালাইজড হব না। আপনি যা শুনতে চান না সেটা আমি বললাম, এবং তারপরে ওই বলার জন্য যদি আপনি আমার মানবাধিকার লঙ্ঘন করেন, ওই মুহূর্তে আমি কথা বলতে পারছি কিনা, প্রতিবাদ করতে পারছি কিনা, দ্যাট ইজ দ্য অ্যাসিড টেস্ট অফ হিউম্যান রাইটস। এবং হিউম্যান রাইটস এর এই বাস্তবতাটা আমার কাছে মনে হয় সামনের দিনে শেখ হাসিনাকে ফ্রেমিং করার জন্য বা এন্টায়ার আওয়ামী লীগকে যদি বিচারের আওতায় আনা হয়, তাহলে তো আমাদের ওই একটাই অপশন, মানবাধিকার লঙ্ঘন। এবং ওইটা তখনই ক্লিয়ার কাট ভাবে প্রুভ করা যাবে যদি শেখ হাসিনা পতনের পরের বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত না হয়, তাহলে বিশ্বের চোখে আমাদের একটা জেনুইন কমিটমেন্ট আমরা দেখাতে পারবো। সৈয়দ ইমরান সালি প্রিন্স, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে এই যে 5 আগস্টের পরের বাংলাদেশে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয়, এই বাস্তবতায় দাঁড়িয়ে বিএনপি আজকে বেশ কিছু সুপারিশ করেছে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে র্যাবের বিলুপ্তির কথা, যেই র্যাব আপনারাই প্রতিষ্ঠিত করেছিলেন। ধন্যবাদ। আজকে মানবাধিকার দিবস। এই দিবসে আমি বাংলাদেশের মানবাধিকার সহ পৃথিবীর সকল দেশের জনগণের মানবাধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামের প্রতি আমি সমর্থন ব্যক্ত করছি এবং তাদের এই লড়াইয়ের প্রতি আমি সমর্থন জানাচ্ছি আর কি। তো আপনি বলেছেন যে 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে যে মানবাধিকার লঙ্ঘন, সেখানে তো সাইদ সাহেব বললেন, এবং সেটা সকলেরই মানে জানা, কারো অজানা নয়। সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আমার এই দেশের মালিকানাকে কেড়ে নেওয়া, যেটা শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে বন্দি করে রাখা হয়েছিল। আমার ভোটের অধিকার মানে সেখানে বন্দি করে রাখা হয়েছে। মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। তো কাদের মাধ্যমে? এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, তার অনুগত, শেখ হাসিনার অনুগত কিছু ব্যক্তিদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে। সেই কারণেই আমরা সংস্কারের কথা বলছি। সংস্কার কিন্তু এক ব্যক্তিকে এক জায়গা থেকে সরিয়ে আরেক ব্যক্তিকে ওই জায়গায় বসানোর নাম কিন্তু সংস্কার না। সংস্কারের অর্থ কিন্তু বিশাল, সেটা আমাকে চিন্তা করতে হবে। এখানে মনে করেন যে প্রশাসনের যারা কর্মকর্তা, তারা কি রাজনৈতিক দলের কর্মীর মতো আচরণ করতে পারে, যেটা শেখ হাসিনার আমলে করেছে? কখনো পারে না। তাহলে সেখানে সংস্কার আনতে হবে। তাদের নিয়োগ, পোস্টিং, প্রমোশন, এইসবের ক্ষেত্রে একটা পরিবর্তন আনতে হবে। তাদের যে কর্মকাণ্ড পরিচালনা, তাদের যে অ্যাক্টিভিটিস এবং এটা যে জবাবদিহিতা নিশ্চিত করা, এটা আসতে হবে। শেখ হাসিনা চাইলো বল প্রয়োগ করার জন্য, সে বলল, আর এখানে পুলিশ বাহিনীর সদস্যরা আমার জনগণের বুকের মধ্যে গুলি ছুটতে লাগলো, হেলিকপ্টার দিয়ে গুলি ছুটতে লাগলো।
4 বছরের শিশু থেকে 72 বছরের বৃদ্ধা সেখানে মানে ঢলে পড়ে গেল, রক্তে রঞ্জিত হলো আমার এই বাংলাদেশ। এটার না এখানে এইটার পরিবর্তনের জন্য যেটা যেটা প্রয়োজন সেটা হ্যাঁ, একটা বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, তাদের সরকারের প্রতি আনুগত্য থাকতে হবে। সরকারের নীতি আদর্শ কর্মসূচি বাস্তবায়ন করা, শৃঙ্খলার স্বার্থে ডিসিপ্লিনের মধ্য দিয়ে এটা করতে হবে। কিন্তু একটা সরকার জনগণের অধিকারকে কেড়ে নিয়ে আপনার সেখানে তার নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করবে, ভারতের আধিপত্য এখানে বিস্তার করবে, ভারতের কথা অনুযায়ী এখানে মানে সব কর্মকাণ্ড পরিচালিত হবে, সেইভাবে এখানে দেওয়া হবে, এটার নাম তো প্রশাসন না। র্যাবের বিলুপ্তির জায়গা থেকে অবশ্যই এই র্যাবের বিলুপ্তি আপনার নিশ্চয়ই মনে আছে, সর্বপ্রথম এই আন্দোলনের সময় বেগম খালেদা জিয়া এই দাবি উচ্চারণ করেছিলেন। প্রশ্ন আসে, তখনও প্রশ্ন উঠেছিল যে বিএনপি তো এই র্যাব সৃষ্টি করেছিল। অবশ্যই বিএনপি যে র্যাব সৃষ্টি করেছিল একটা সৎ উদ্দেশ্য নিয়ে। এই র্যাবকে বিএনপি কখনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নাই। র্যাব একটা এলিট ফোর্স, এবং র্যাবকে দিয়ে বিরোধী দলকে আপনার দমন করা, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন করা, এটা কখনোই হয় নাই। আপনার নিশ্চয়ই মনে আছে আওয়ামী লীগ বিএনপির আমলে 2001 থেকে 2006 পর্যন্ত আওয়ামী লীগ অনেক আন্দোলন করেছে। সেই আন্দোলনে আপনার পুলিশ বাহিনী সহ অন্যরা মানে তাদের কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করেছে। আওয়ামী লীগ তখন চিঠি দিয়ে র্যাবকে বলেছিল যে তাদের একটা হিউম্যান চেইন ছিল সারা বাংলাদেশে, এই হিউম্যান চেইনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, আপনার লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি তখন সরকারে। তখন কিন্তু এই বেগম খালেদা জিয়া সরকার এই র্যাবকে, যেহেতু আওয়ামী লীগের একটা বড় লার্জেস্ট পার্টি, বাংলাদেশের প্রধান বিরোধী দল, তারা আহ্বান জানিয়েছে, এই র্যাবকে নির্দেশ দেওয়া হয়েছিল এই তাদের হিউম্যান চেইনে আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সেই সময় র্যাবের হেলিকপ্টার দিয়ে আপনার পুরা হিউম্যান চেইন আপনার নিরাপত্তা দেওয়া হয়েছিল। এইটার নামে বিএনপি। র্যাবকে কখনো বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে নাই। র্যাবকে দিয়ে গুম করায় নাই আওয়ামী লীগের লোককে। র্যাবকে দিয়ে মির্জা আব্বাসের বাড়িতে যেরকম আওয়ামী লীগ আমলে তছনছ করা হয়েছিল, সেরকম বিএনপি র্যাবকে রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িতে হামলার কাজে ব্যবহার করেনি। র্যাবকে দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের বাড়িতে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আপনার হানা দেয় নাই। যেটা আওয়ামী লীগ তার শাসন আমলে র্যাবকে মানে যথেচ্ছাচার করেছে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। এবং র্যাবে তাদের মানে বিএনপি আমলে র্যাবে যে পোস্টিংগুলো ছিল আপনি দেখেন, চৌকস সব লোক। র্যাব তো একটা এলিট ফোর্স, এখানে সব বাহিনীর লোক কিন্তু র্যাবে ছিল, তাই না? তো বিএনপি আমলে যে ছিল, কিন্তু আওয়ামী লীগ আমাদের পোস্টিংগুলো দেখেন বেছে 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 আওয়ামী ওরিয়েন্টেড লোকগুলো, আওয়ামী লীগের মানে কোথায় লিঙ্ক আছে সেই সব লোকগুলিকে এখানে পোস্টিং দিয়ে তাদেরকে দিয়ে ব্যবহার করেছে। এই যে মার্ডার করিয়েছে, বিভিন্ন জায়গায় আপনার হামলা করিয়েছে, কিন্তু বিএনপি র্যাবকে ব্যবহার করেছে সন্ত্রাস দমনে, জঙ্গিবাদ দমনে। আপনার নিশ্চয়ই মনে আছে বিএনপি আমলে এই যে শায়েক আব্দুর রহমান, তারপরে বাংলা ভাই, এদের যে গ্রেপ্তার, এই যে জঙ্গিবাদেরকে দমন করার জন্য র্যাব সাকসেসফুলি সেখানে কাজ করেছে। বিএনপি কোনো ইন্টারাপ্ট করেনি, তাকে হস্তক্ষেপ করে নাই। তো কিন্তু সেই র্যাবকে আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। র্যাবকে দিয়ে নেতা কর্মী, সাংবাদিক, ব্যবসায়ীদেরকে গুম করিয়েছে, প্রমাণ আছে। র্যাবকে দিয়ে হত্যা করিয়েছে, র্যাবকে দিয়ে নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিয়েছে, নেতাকর্মীদেরকে পায় নাই, তার বাবাকে তার ভাইকে ধরে নিয়ে এসেছে, নির্যাতন করিয়েছে, নিপীড়ন করিয়েছে। র্যাব একটা বিতর্কিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে জনগণের কাছে। সেই কারণে বিএনপি মনে করে এই র্যাবের গ্রহণযোগ্যতা নাই। র্যাব, মানুষ মনে করে যে র্যাব বলতে হয়তো একটা আতঙ্ক এখন হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য বিএনপি র্যাবের বিলুপ্তি চেয়েছে। র্যাবের যে কাজগুলো সেটা কারা করবে? হ্যাঁ, র্যাবের ওখানেও তো আর র্যাবের যে ভালো কাজ করার উদ্দেশ্যে তো র্যাবের সৃষ্টি হয়েছিল। সেই কাজগুলি দিয়ে ব্যাটালিয়ন পুলিশ আছে, সে বিএনপির প্রস্তাবনায় সেগুলো আছে, থানা পুলিশ, সেগুলিকে আপনার করতে হবে। নট অনলি র্যাব বিলুপ্ত করা, বিএনপি টোটাল পুলিশ বাহিনীর মধ্যে সংস্কার। এই যে জি হুজুর মার্কা যে পুলিশ,
এইখান থেকে বিএনপি পুলিশ বাহিনীকে বের করে নিয়ে আসতে চায়। আবার আপনার কাছে আসছি সৈয়দ আব্দুল, এই যে র্যাবের বিলুপ্তি আপনি বলবেন, এবং এই যে সৈয়দ ইমরান সাহেব প্রিন্স নিজেই বলছেন যে শিশু শুধু বিলুপ্তি নয়, পুরো সিস্টেমটাতে, কাঠামোটাতে একটা বদল আনা। অবশ্যই আপনি যদি মনে করেন যে র্যাবকে বিলুপ্ত করে ফেললেন, সমস্যা শেষ হয়ে গেল, ব্যাপারটা এরকম না। কারণ কিছু স্পেশালাইজড কিছু কাজ আছে, সেটা করার জন্য ওই ক্যাটাগরিরই কিন্তু অফিসার দরকার। প্রশ্নটা কি, আপনি কোন কাজে ব্যবহার করছেন, এবং যারা যারা এতদিন জড়িত ছিল তাদেরকেই যদি রাখেন, তারা কিন্তু এই পুরানো সেটআপে কাজ করবে। একটু আগে কক্সবাজার উদাহরণ দিয়ে যেটা বললাম, এবং র্যাব না শুধু পুলিশের ভেতরেও কিন্তু অনেকগুলো উইং আছে। এই প্রত্যেকটা জায়গায় একেবারে ক্যাটাগরিক্যালি তাদের ট্রেনিং শুধু না, নিয়মিত বেসিসে তাদেরকে অ্যাডভাইসরি প্যানেল একটা গঠন করে তাদের কাজটাকে রিভাইজ করাটা জরুরি। আমি কিছুদিন আগে পুলিশ রিফর্মসের একটা মন্তব্য দিতে গিয়ে আমি এই কথাটা বলেছিলাম যে দেখবেন পুলিশের অনেক ক্ষেত্রে তদন্ত, মামলার কোনো কিছু হচ্ছে পুলিশের তদন্ত পুলিশ করছে, মানে এর চেয়ে হাস্যকর কথা আর হতে পারে? নিজেদের তদন্ত কখনো কেউ নিজেরা করতে পারে? আপনার যদি একটা অ্যাডভাইসরি কমিটি থাকে, ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অবসরপ্রাপ্ত বিচারপতি, অবসরপ্রাপ্ত পুলিশ, এই অ্যাডভাইসরি কমিটি নিয়মিত তাদেরকে পর্যালোচনার ভেতরে রাখলো তাদের কোন কাজটা হচ্ছে, কোন কাজটা করা হচ্ছে না, তখনই কিন্তু তাদের কাজটা একটা রিভাইজ করার একটা জায়গাটা থাকবে এবং মানুষের মনে আস্থাটা ফিরিয়ে আনা। দেখেন, আমি আপনি অনেক কথা বলতে পারি, রাজপথে তো আমি অনেক দিন যাবত আন্দোলন করেছি। আমার চোখের সামনে পুলিশ যখন দেখতাম তখন আমার কাছে এসেনশিয়ালি মনে হতো এই পুলিশটা কি করবে? এই পুলিশটা এসে ফোন চেক করবে, ফোন চেক করে যদি দেখে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নামে কোনো অপপ্রচার আমি চালিয়েছি, অপপ্রচার না আসলে, তাদের কোনো নেতিবাচক কোনো মন্তব্য পেলেই, নেতিবাচক কোনো কিছু পেয়েছি, গ্রেফতার করবে। পুলিশকে দেখলেই মানুষের ভিতরে কি ধারণা ছিল যে আপনি সারাটা টাইম শয়নে স্বপনে চেতনা বিক্রি করছেন না আওয়ামী লীগের, মানে আপনি অপরাধী। পুলিশ মানেই আপনার কাছে কি মনে হবে? রাস্তাঘাটে চাঁদাবাজি করতো না পুলিশ? দেখবেন যে রাতের বেলায় সবজি আসছে উত্তরবঙ্গ থেকে, ট্রাকে করে আসছে, ট্রাক ড্রাইভারের কাছ থেকে রাতের বেলায় চাঁদাবাজি করতো পুলিশ। মানুষের ধরেন আওয়ামী লীগ নেতার কেউ বিরাগ ভাজন হলো, তাকে তুলে আনার জন্য পুলিশ যদি নাও তুলে আনে, তাকে গিয়ে কিন্তু টাকার একটা অঙ্ক ধরাই দিবে, এই টাকাটা না দিলে এটা করব। সো পুলিশ টু সাম এক্সটেন্ট, আর্মির ভেতরেও এই সংস্কারটা করার দরকারটা আছে। পুলিশ, র্যাবের তো বিলুপ্তি আমি নিজেও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি র্যাবের বিলুপ্তি হওয়া দরকার, কারণ এত অপকর্ম তাদের নামে জমা হয়েছে, এই ফোর্সটা যদি থাকে এটার কখনো ভালো হবে না। আপনার একটা জিনিস মনে রাখাটা জরুরি, 2021 সালের ডিসেম্বর মাসে, এই 10 ডিসেম্বরে একটা কিন্তু স্যাংশন এসেছিল। সো পশ্চিমা বিশ্বের কাছেও আপনার ইমেজটা কেমন হবে সেটা দেখানোর জন্য ভিজিবল কিছু কাজ করাটা জরুরি। আপনি যদি ওই র্যাবকেই রাখেন, পরবর্তী সরকারগুলোর কাছেও কিন্তু ওই হাসিনার র্যাবের অপকর্মটা চলে আসবে। অ্যাট দ্য সেম টাইম পুলিশ এবং আর্মির ভেতরে যে এজেন্সিটা আছে, ধরুন ডিজিএফআই এর কথা যদি বলি, ইন পার্টিকুলার সিভিল যে আরেকটা অ্যাডমিনিস্ট্রেশন আছে এনএসআই এর কথা যদি বলি, এই প্রত্যেকটা জায়গায় কি অপকর্মের সাথে জড়িত না? গুমের সাথে তারা জড়িত না? তাদের তো প্রুভেন ট্র্যাক রেকর্ডটা আছে। কাজেই এইটাকে যদি ঢেলে সাজানো না যায় তাহলে কিন্তু দেখা যাবে যে তারা একটা অপকর্ম করছে, সরকারের উচ্চমহল থেকে যদি সেটা নাও চায় তারা নিজেরা চাঁদাবাজি করবে, এবং এটা কিন্তু হয়। এই জন্য পুরা বাহিনী, অন্যান্য প্রত্যেকটা বাহিনী যারা আছে, মানে পোশাকি বাহিনী, তারা তো আসলে ব্যাপারটা কি, তারা জনগণকে যে সার্ভিস দিতে হয় তারা তো ভুলে গিয়েছিল। তারা তো আসলে, আমি সবসময় বলি, ওটা তো পুলিশ ছিল না, ছিল পুলিশ লীগ। আর র্যাব তো একেবারেই বেনজির বাহিনীতে পরিণত হয়েছিল, একদম ব্যক্তিগত নাম ধরেই বলে দিলাম। এমনকি আর্মির কথা যদি বলি, বাংলাদেশ আর্মি দেশপ্রেমিক হিসেবে তাদের কিন্তু একটা হিউজ ডিগনিফাইড একটা লাইফ লিড করতো। সেই আর্মিকে একেবারে আর্মোরা ভেঙে কোন আর্মিতে পরিণত করলো? ওই আজিজ বাহিনীতে পরিণত করলো। আমি তো ওইটাকে আর্মি বলি না। আর্মির ভেতর যে ডিগনিটিটা ছিল, আপনি চিন্তা করেন তো, আর্মিকে দিয়ে ভোট চুরি করানো হয় নাই 2018 সালে? 2018 সালের ওই তাহাজ্জুদ ওয়াক্তের ইলেকশনে আর্মিকে তো ভোট চুরির কাজে ব্যবহার করা হয়েছে, এবং ওইটা তো আর্মি না, ওইটা ছিল আজিজ বাহিনী। এবং এই কারণে আমি বলি যে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিফর্ম সার্ভিস যেটা আছে, এই জায়গায় সংস্কারটা জরুরি। আবার ইউনিফর্ম সার্ভিসেরও আরেকটা ভাব আছে, সেগুলো সচিবালয়। দেখেন, অনেককে নিয়ে কথা হয়, সচিবালয়কে নিয়ে কেউ কোনোদিন কথা বলে? কিন্তু বাংলাদেশকে জাহান্নাম বানানোর জন্য যাদের অবদান সবচেয়ে বেশি সেটা হলো সচিবালয়। শুধুমাত্র আপনি পুলিশকে রিফর্ম করে বা ইউনিফর্ম বাহিনীকে রিফর্ম করে কাজ করতে পারবেন না, কারণ একটার সাথে একটা কিন্তু ইন্টারলিঙ্কড। দেখবেন আপনার ম্যাজিস্ট্রেট যারা আছে, তারা যে কাজটা করছে, তারা কোথা থেকে যায়? এই জন্য আমি বলি, আপনি যদি এই আইন শৃঙ্খলার জায়গাটাকে যদি ফোকাস করেন, একই সাথে সচিবালয় মানে অ্যাডমিন ক্যাডারের জায়গাটা এবং পুলিশ বলেন, প্রশাসন এবং প্রত্যেকটা জায়গায় এই ক্যাটাগরিক্যালি পুরো ব্যাপারটাতেই কিন্তু সংস্কারের দরকার আছে। এই সংস্কার শুধু কাগজে কলমের সংস্কার না।
তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা হচ্ছে কিনা সেটাও নিশ্চিত করা জরুরি, এবং তারা যাতে সরকারকে মনে না করে, তারা কি মনে করে সরকারকে একটু সার্ভিস দিলে আমার প্রমোশনটা হবে, এই অতি উৎসাহী যারা আছে তাদেরকেও শাস্তির আওতায় সরকার আনতে পারছে কিনা এটা নিশ্চিত করাও কিন্তু সরকারের দায়িত্ব। অনুষ্ঠান একেবারেই শেষে একটু নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ নিয়ে শুনে অনুষ্ঠান শেষ করব। সৈয়দ ইমরান সালেহ প্রিন্সে, যে বিএনপি বারবার একটি কথা বলছে যে নির্বাচন যত দেরি হবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র ততই বাড়বে, সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচনের রোডম্যাপটা কতটা জরুরি? হ্যাঁ, অবশ্যই নির্বাচনের রোডম্যাপ জরুরি। নির্বাচনের আপনি যখন করবেন, সরকার যখন যদি মনে করে যে 6 মাস পরে নির্বাচন কিংবা 3 মাস পরে নির্বাচন, সরকারকে বলতে হবে, না হলে সংস্কার কাজ কিন্তু আগাবে না। একটা আমরা এই সরকার তো একটা স্বাভাবিক সরকার না, তাই না? একটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্যান্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ছিল 3 মাস। আমরা তো বলছি না 3 মাসের মধ্যে নির্বাচন দেন, কারণ আমরা জানি যে এই সংস্কার, প্রয়োজনীয় সংস্কারগুলো ছাড়া যদি নির্বাচন হয় তাহলে সেটা জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন হবে না বা সরকার বা সংসদ হবে না। সেই জন্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে, একটা রোডম্যাপ দিতে হবে। রোডম্যাপ থাকলে সংস্কারের কাজগুলো দ্রুত আগাবে এবং জনগণের মধ্যেও যে একটা দ্বিধা, দ্বন্দ্ব, হতাশা, একটা যে নানান রকম যে একটা চিন্তা ভাবনা, সেখান থেকে সরে এসে সবাই নির্বাচনমুখী একটা মানে কর্মকাণ্ডে পরিণত হবে। আপনি বিএনপির কথা বলেছেন, আপনি দেখেন যে যত দিন যাচ্ছে ষড়যন্ত্র কিন্তু ততই ডালপালা মেলে আপনার প্রসারিত হচ্ছে। তো সেই কারণে আপনি জিজ্ঞেস করতে পারেন কেন। আপনার বাংলাদেশেই দেখেন, ধরেন যে অনির্বাচিত সরকার যারা থাকে, আমি একটা বিষয় এখানে আনতে চাই যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেটা ছিল, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কেন 3 মাস ছিল, এটা কেন 6 মাস ছিল না, কেন 1 বছর ছিল না? কারণ তত্ত্বাবধায়ক সরকার বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, এরা হলো অনির্বাচিত সরকার। এটা এখানে মাইন্ড করার কিছু নেই কারোরই। এটা আমরা বলি যে হ্যাঁ, এদের কর্তৃত্ব মেনেই কিন্তু আমরা নির্বাচন করব, এদের অধীনে, এটা আমরা মেনেই কিন্তু আমরা কথাটা বলছি। তো এই সব সরকারের অপেক্ষাকৃত দুর্বল সরকার হয়। রাজনৈতিক সরকার বা নির্বাচিত সরকারের যে একটা থাকে, মানে শক্তি থাকে, জনগণ দ্বারা নির্বাচিত। রাজনৈতিক দলগুলো সরাসরি জনগণ দ্বারা পরিচালিত, জনগণকে নিয়ে তাদের কাজ। অনির্বাচিত সরকারে কিন্তু সেটা থাকে না, এবং এই দুর্বল সরকারগুলো কিন্তু ষড়যন্ত্রের মুখে পড়ে। সেই জন্য এই সরকারগুলোর মেয়াদ কিন্তু 3 মাস ছোট হয়। আমরা বলছি না এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকার 3 মাস হোক, আমরা বলছি এই সরকারের মেয়াদ যতদিনই হোক না কেন, এটা সরকারকে বলতে হবে, কিন্তু নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। যদি আপনার নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা হয়ে যায়, তখন এই ষড়যন্ত্র দেশ বিদেশ থেকে এই যে ফ্যাসিবাদ, আধিপত্যবাদী শক্তি, ফ্যাসিবাদী শক্তি, তারা যে সব ষড়যন্ত্রগুলো করছে, এগুলো ষড়যন্ত্র আর টিকবে না। একেবারে শেষে সৈয়দ আব্দুল, এই যে নির্বাচনী রোডম্যাপের জন্য রাজনৈতিক দলগুলোর যে তাগিদ, সেই তাগিদটা একদম অমূলক না। এর একটা গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো, এই সরকার যেটা আছে তারা কাদেরকে প্রতিনিধিত্ব করছে? এসেনশিয়ালি সমগ্র বাংলাদেশকে তাদের প্রতিনিধিত্ব করতে হচ্ছে, কিন্তু তাদের ক্যাপাসিটি কতদূর? ধরেন আমার হোম ডিস্ট্রিক্ট হলো পাবনাতে, পাবনার যে মানুষগুলো ওই সন্ধ্যাবেলায়, ধরেন যে কৃষক সন্ধ্যাবেলায় দেখবেন একটা টি স্টলে যায়, তারা কিন্তু নিজেদের ভেতরে আলাপ আলোচনা করে, তাদের জীবনের কিন্তু অনেক সংকট আছে, সেই সংকটটা মোকাবেলা করার জন্য তারা কোথায় যায়? মেম্বারের কাছে যায়, তাহলে চেয়ারম্যানের কাছে যায়, মেয়রের কাছে যায়, কিংবা তাদের লোকাল যে এমপি আছে তার কাছে যায়। মানে তাদের কিন্তু রাজনৈতিক প্রতিনিধিত্ব যারা করে তাদের পর তাদের একটা আস্থা থাকে। কিন্তু বর্তমানে কাদের কাছে যাবে? এটা তো একটা ঢাকা বেসড গভর্নমেন্ট, মানে জাস্ট দেশটাকে ফাংশনিং রাখার গভর্নমেন্ট। কিন্তু এই যুক্তিতেই আবার কেউ যদি মনে করে তড়িঘড়ি করে একটা ইলেকশন দিতে হবে, তাহলে আমি মনে করব এই যে এত মানুষ প্রাণ দিল, এত হাজার হাজার মানুষ আহত হয়ে গেল, তারা যে উদ্দেশ্যে এই যে প্রাণটা দিল সেটা কিন্তু জাস্টিফাইড হলো না। সংস্কারের অবশ্যই দরকার আছে, এবং আমি যতদূর মনে করি এমন কোন রাজনৈতিক দল আমি দেখি নাই যারা বলছে যে সংস্কারের দরকার নেই, সংস্কার চাচ্ছে। এই সরকারকে সফল করার কথা তো প্রত্যেকেই বলছে। তারেক রহমান নিজে বলেছে না যে এই সরকার, আমাদের সরকার সফল করতে হবে। প্রবলেমটা কোথায় জানেন? একটা রোডম্যাপ কেন থাকাটা জরুরি। আবার একটা ঘটনার কথা মনে করে দিই, 2007 সালে 1/11 সরকার, মনে আছে কোন প্রেক্ষিতে একটা 1/11 সরকার এসেছিল? -2 ফর্মুলা, আসলে তো -2 ছিল না, এটা ছিল -1। সো এই যে আমাদের কিন্তু একটা ওই যে বাজে একটা মেমোরিটা আছে, শঙ্কাটা আছে, এবং নানা প্রতিবন্ধকতা তো আসছে।
আমার কথা 6 মাস লাগুক, 1 বছর লাগুক, কিন্তু ক্লিয়ার কাট একটা যদি দিক নির্দেশনা থাকে, একটা যদি ম্যান্ডেট থাকে, আমরা এই সংস্কার করব এবং এই সংস্কারগুলো হয়ে যাওয়ার পরেই আমরা ইলেকশন দিব। আমার দৃঢ় বিশ্বাস এইভাবে যদি স্পেসিফিক করে বলা হয় তাহলে রাজনৈতিক দলগুলো আর 1 বছরও ধৈর্য ধারণ করতে পারে। কিন্তু আপনি কোনো কিছু না বলে আপনি চুপচাপ শুধু বলবেন যে আমাদের সময় দেন, সময় দেন, মানুষ তো এটাও দেখতে চাবে এই সময়ের ভিতরে কি কাজ করেছে। আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।